গল্পের ঢেবে ঢেবে আজকের গল্প পড়ছি কমান্ডার ইন চিফ। লেখক সতীনাথ ভাদুরী। রেলগুমটির লোকটা অমন করে তাকালো কেন? একটু কেমন কেমন যেন লাগলো মিসেস মুখার্জির। ঝুঁকে আদাব করেছে ঠিকই, কিন্তু আদাব করবার সময় হেসে আদাব মেম সাহেব বলেনি। অন্য দিনকার মতো ট্রেন আসছে, একদিককার গেট বন্ধ করে সে অন্য দিককারটাও বন্ধ করতে যাচ্ছিল। এমন সময় মুখার্জি সাহেবের গাড়ি আসতে দেখে মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। হাতের গোটানো নিশানটাকে বার কয়েক ঘন ঘন নেড়ে মোটর গাড়ির ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি বার করে নিয়ে যেতে ইশারা করে। ড্রাইভার আশ্চর্য হলো। কর্তব্যনিষ্ঠ গুমটিম্যানটির এ ধরনের বিচ্যুতি সে আগে কখনো দেখেনি। যাক, ভালোই হলো, একে মেম সাহেবের মেজাজটা আজ সপ্তমে চড়ে রয়েছে। তার উপর গুমটির গেটে 10 মিনিট দাঁড়াতে হলে হয়েছিল আর কি। ওর মেজাজের কথা এখানকার কে না জানে, তাই না রেল কলোনির লোকে ওর নাম রেখেছে কমান্ডার ইন চিফ। কিন্তু গুমটি ম্যান অমন করে তাকালো কেন? রেল লাইন পার হয়ে আরম্ভ হয় রেলের অফিসারদের সারি সারি বাংলো। এ রাস্তার লোক চলাচল সাধারণত কম, আজ যেন সে আন্দাজে একটু বেশি বোধ হচ্ছে। ডলি ব্যস্ত নিজের সমস্যা নিয়ে। মা, ক্যামেরাটা আজ বাবাকে দেখাবো। ড্রাইভার যাতে শুনতে না পায় সেজন্য গলার স্বর একটু নামিয়ে জিজ্ঞাসা করা। কথার সুরে একটা গোপন ষড়যন্ত্রের আভাস মা মেয়ের মধ্যে, বাবার বিরুদ্ধে। কেন? দেখালে কি বাবা ধরে গলাটা কেটে ফেলে দেবে? বললেন বেশ চড়া গলায়। ড্রাইভার শুনতে পেল তো বয়ে গেল। চটলে শোভন অশোভনের জ্ঞান তার কোনোদিনই থাকে না। এই উত্তরই ডলি চাচ্ছিল। এমনি করেই মা জব্দ করতে চায় বাবাকে, তা সে পূর্ব অভিজ্ঞতায় জানে। একটা মায়ের দিক, একটা বাবার দিক। বাড়িতে এই দুটো দিক, সে সব সময় মার দিকে। দাদা ছুটিতে বাড়ি এলে সেও মার দিকে। দুপুরে দেরি করে বাড়ি ফিরে জানলা দিয়ে ইয়া গোফের ইশারা করে। মার কাছ থেকে জেনে নেয় বাবা এখনো বাড়িতে আছে কিনা। সুনরা চাকরটা পর্যন্ত মার দিকে। বাবার দিকে ছিল এক শুধু দিদি, কিন্তু সে তো বিয়ের পর বিলাসপুর চলে গিয়েছে জামাইবাবুর সঙ্গে। সুপুরি লবঙ্গ মুখে না থাকলে সিগারেট খেতে ভালো লাগে না বাবার, তাই দিদি মাঝে মাঝে বাবার জন্য সুপুরি কেটে পাঠিয়ে দেয় বিলাসপুর থেকে। কি পাতলা পাতলা সরু সরু করে সুপুরি কাটতে পারে দিদি, মাও পারে না ওরকম। দিদি ছাড়া আর কারো কাটা সুপুরি বাবার ভালো লাগে না, তাই রাগ করে মা কখনো বাবার জন্য সুপুরি কেটে দেয় না। ফুরিয়ে গেলে সুনরাকে কেটে দিতে বলে বাবার জন্য। সুনরাটা যা ডুমো ডুমো বড় বড় করে সুপুরি কাটে। বাবার জামা ধোপার বাড়ি দেওয়ার সময় পকেট থেকে সেই বড় সুপুরির টুকরোগুলো বার করে। মা সুনরাকে দেখায়, দেখো সাহেবের মুখে রোচেনি। সুনরাও মায়ের দিকে, সুনরাও মায়ের দিকের কিনা। ও মা, অত লোক কেন আমাদের বাড়িতে? ডলিরই প্রথম নজরে পড়ল। সুরে তাকালেন ডলির মা। সত্যি তো? কেন? ফুল গাছের কেয়ারিগুলো আবার নষ্ট না করে দেয়? অফিসের কোনো গোলমাল? কোনো দরখাস্ত নিয়ে এসেছে বুঝি অফিসের বাবুরা? এ সবই চলছে আজকাল। পুলিশও আছে? গম্ভীর, থমথমে, গাড়ি ঢুকবার জায়গা করে দিল সরে দাঁড়িয়ে। বারান্দায় উঠবার মুহূর্তেই সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তার কাছে। অন্য কেউ হলে এর আগেই বুঝতো। চিৎকার করে ছুটে গেলেন তিনি পাশের ঘরে, যেখানে সবাই রয়েছে। তার ক্ষতির পরিমাণ তখনও ভালো করে ভেবে উঠতে পারেননি।
ওদিক থেকে যে আঘাত আসতে পারে সে কথা কোনো দিন কল্পনাও করেননি। হুমড়ি খেয়ে পড়লেন চাদর ঢাকা মৃতদেহটার ওপর। দেহটাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠলেন, আমাকে জব্দ করবার জন্য তুমি এ কি করলে গো? রক্তের কালো ছোপের জায়গাটায় মাথা রেখে মিনিট কয়েক এই সুরে কাঁদবার পর তিনি থেমে গিয়েছিলেন হঠাৎ। দোষী মন, তাই খেয়াল হয়েছিল অন্য এক কথা। সঙ্গে সঙ্গে সেইটাই তার মুখ্য দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছিল। এখানকার এত লোকের চাউনির সেই কেমন কেমন ভাবটার মানে এতক্ষণে তিনি স্পষ্ট বুঝতে পারছেন। এই লোক গিজগিজ বাড়ির প্রত্যেকে তার বিরুদ্ধে। একটা ক্ষণিক সহানুভূতির আবরণে তার ওপর আন্তরিক বিতৃষ্ণাটা আবছাভাবে ঢাকা পড়েছে মাত্র। যে লোকটা তাকে জব্দ করবার জন্য এমনভাবে চলে গেল, পৃথিবীর শুদ্ধ সবাই তার দিকে। মুহূর্তের মধ্যে তিনিই যেন বাইরের লোক হয়ে গিয়েছেন নিজের বাড়িতে। মিসেস মুখার্জি ধরেছেন ঠিকই। খবরটা শোনা মাত্র প্রত্যেকে জিজ্ঞাসা করছে, কেন ভদ্রলোক এমন কাণ্ড করতে গেলেন কেন? অত বড় চাকুরে, ভালো মানুষ, ঠান্ডা মেজাজ, হিসেবি, ঘোড়দৌড় শেয়ার মার্কেট বা কোনো বদ খেয়াল নাই, গীতা পাঠ না করে জলস্পর্শ করেন না। বয়স অল্প না হলেও না হয় কথা ছিল, 50-এর ওপর বয়স। ছেলে মেয়ে জামাই, ছেলে এখনো মানুষ হয়নি, এক মেয়ে এখনো ছোট। চাকরিতে সেদিনও একটা লিফট পেয়েছেন। শরীর ভালো, কোনো রকম অসুখ বিসুখের খবর কারো জানা নেই। এহেন লোক এ কাণ্ড করতে গেলেন কেন? কোনো সন্তোষজনক কারণ খুঁজে পাওয়া যায় না। এক শুধু হতে পারে, হ্যাঁ, বোধ হয় তাই। বোধ হয় কেন, নিশ্চয়ই তাই। পারিবারিক অশান্তি। কমান্ডার ইন চিফের স্বভাব তো কারো অজানা নয়। রেলওয়ে কলোনির কোন খবরটা কার অজানা? গয়লা, ধোপা, মুদি, চাকর, আর্দালি, যার সঙ্গে ভদ্রমহিলার কারবার, তারই প্রাণান্ত পরিচ্ছেদ। মুখ থেকে কোনো একটা হুকুম বার করতে যেটুকু দেরি, সঙ্গে সঙ্গে হওয়া চাই। কি তিরিক্ষি মেজাজ! তেমনই নাক সেটকানো সব তাতে। আরে বড় লোকের বাড়ির মেয়ে হলো তো কি হলো, সেই দেমাকেই ধরাকে সরা জ্ঞান করে। স্বামীকে শুদ্ধ, বড় মানুষের বড়াই তো বাপের বাড়িতে গিয়ে থাকলেই পারিস। তবে বিয়ে করতে গিয়েছিলি কেন রেলের চাকরেকে অগ্নি সাক্ষী করে? আরে তোর বাপের বনেদি বাড়িতে এখন শুধু ওই বড় বড় নোনা ধরা থামি আছে, তাও কোনো মারোয়ারির কাছে টিকি বাঁধা কে জানে? জানা আছে সব। পড়তেন সেরকম কোনো মোগল স্বামীর পাল্লায় তো সব কমান্ডারগিরি বার করে দিত। কে বলে এক হাতে তালি বাজে না? যে বলে সে যেন একবার কমান্ডার ইন চিফকে দেখে যায়। বড় লোকের মেয়ে বিয়ে করা তো না, হাতি পোষা। কি খরচের স্বভাব কমান্ডার ইন চিফের! ওই খরচে বউ পোষা কি মাস গেলে মাইনে পাওয়া লোকের কম্য? সে যত বড় চাকরেই হোক। তার উপর আবার মুখার্জি সাহেব মাস পয়লা মাইনে পেয়েই খান কয়েক মানি অর্ডার পাঠাতেন দুস্থ আত্মীয় স্বজনদের। অফিসের ঠিকানাতে রসিদ আসত, দেখেছ তো সবাই? হ্যাঁ, নিশ্চয়ই। টাকা পয়সা নিয়ে কিছু নটখটি লেগে থাকবে। নইলে যে লোকটা অফিস থেকে বাড়িতে এসে লাঞ্চ খেয়েছে, সেই লোকটা তার খানিক পরেই বাথরুমের দরজা বন্ধ করে বন্দুকের গুলি চালিয়ে আত্মহত্যা করতে যাবে কেন? পকেটের কাগজে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মলি, ডলি, প্রদীপ, তোমরা ঈশ্বরে বিশ্বাস রাখিও। ডলির পূজার উপহারের পার্সেল লোহার আলমারিতে আছে। আমার গীতাখানি যেন মলি নেয়।
কমান্ডার ইন চিফের নাম উল্লেখ পর্যন্ত করেননি ভদ্রলোক শেষ চিঠিতে। এর থেকে আন্দাজ করে নাও ব্যাপারটা। ওই সময়টুকুর মধ্যে একটা কিছু যে ঘটেছে তাতে সন্দেহ নাই। বাড়ির লোক ছাড়া কে জানবে সে কথা? চাকর বাকররা বলে কিছু জানে না। ফিসফিস করে কত কথা, কত সন্দেহ, কত ইঙ্গিত চোখে চোখে, প্রত্যেকেরই কিছু না কিছু বলবার আছে। কিন্তু অত কথা বলবার সুযোগ এখানে কোথায়? সেসব হবে পরে, কম্পাউন্ডের বাইরে গিয়ে। আজকের অঘটনের আসল কারণটা খানিকটা আঁচ করলেও সঠিক জানতে না পারার একটা অস্বাচ্ছন্দ্য সকলকে পীড়া দিচ্ছে। নিগুড় অন্তর থেকে মিসেস মুখার্জি জানেন যে আজকের এই অঘটনের জন্য তিনি বহুলাংশে দায়ী। তবে এতটা গড়াবে সে কথা তখন ভাবতে পারেননি। এর চেয়ে কত বেশি কথা কাটাকাটি, কত সময় তিনি করেন। নিজেকে নিগ্রহিতা কল্পনা করে নিয়ে রাগারাগি করা তার চিরকালের স্বভাব। এখন এই অবস্থাতেও রাগে গা জ্বালা করে। যে লোকটা অন্য কারো কথা না ভেবে এমনভাবে চলে গেল, সেই লোকটার উপর মুখার্জি সাহেব মানুষটা অতি চাপা। আজও স্ত্রীর বাঁকা কথার পাল্টা জবাব দেননি। দুপুরে লাঞ্চ খাওয়ার পর অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। স্ত্রীর খোঁচা মারা কি একটা যেন কথায় মুখখানা রাগে লাল হয়ে উঠেছিল। পকেট থেকে বার করে তার দিকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন চাবির রিংটা। একরকম বলতে গেলে এই চাবি তাদের সংসারের অশান্তির মূলে। স্ত্রীর বেহিসেবি স্বভাব দেখে বা অন্য যে কোনো কারণেই হোক, মাইনের সব টাকা এনে স্ত্রীর হাতে তুলে দেওয়া কোনোদিন উচিত মনে করেননি মুখার্জি সাহেব। দৈনন্দিন খরচের জন্য কিছু টাকা শুধু তার হাতে দিতেন। এইটাই ছিল মিসেস মুখার্জির প্রধান অভিযোগ স্বামীর বিরুদ্ধে। যখন তখন তিনি স্বামীকে শুনিয়ে দিতেন যে বাপের দেওয়া টাকা তার কিছু আছে, আর সেই টাকাই তিনি খরচ করেন নিজের দরকারে। স্ত্রীর এই কথা মিস্টার মুখার্জি কোনো দিন সম্পূর্ণ বিশ্বাস করেননি, আর এ সম্বন্ধে জানতে ঔৎসুক্য প্রকাশ করেননি কোনো দিন। এই মন কষাকষিরই একটা খণ্ড পর্ব আজকে চাবি ছড়াছড়ির ব্যাপারটা। পালিশ করা মেঝের ওপর পড়ে ছিটকে চলে গিয়েছিল চাবির রিংটা ঘরের কোণার জলচৌকিটার নিচে। মিসেস মুখার্জি সেদিকে ফিরেও তাকাননি। এর আগে কখনো স্বামীর এমন রূঢ় ব্যবহার দেখেননি। এমনভাবে তার দিকে চাবি ছুঁড়ে ফেলাও যা, চাবি ছুঁড়ে মারাও তাই। সব আভিজাত্য ভুলে গিয়ে ইতর অঙ্গভঙ্গি করে ওই চাবি আর চাবির হাড় কিপটে মালিকের টাকার উদ্দেশ্যে বেশ কদর্য ভাষা ব্যবহার করেন। নিজের কপালকেও ধিক্কার দিতে ভোলেননি। টাকা জমানোর দরকার বলে কি মনের মতো পুজোর জামা কাপড়ও হবে না? এক প্রস্ত হয়েছে তো কি হলো? একটার বেশি দুটো কিনলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? দেখতে পারি না এসব ছোট নজর। মেয়ের বিয়েতে 15,000 টাকা খরচ হয়ে গিয়েছে বলে কি একেবারে গরিব হয়ে গিয়েছ? খাওয়া দাওয়া বন্ধ করে দাও, টাকা বাঁচবে। ঝাঁটামারি অমন টাকায় ভাগ্নির বিয়ের খরচ, ভাইপোর মেডিকেল কলেজে পড়ার খরচ, 7 গোষ্ঠীর লোকের জন্য মানি অর্ডার, সব চলছে সাবেক দস্তুর। শুধু যত অভাব আমি চাইলে। কে চায় তোমার পয়সা? এই ড্রাইভার, গাড়ি বার করো। ডলি তখন ঘরের মধ্যে দাঁড়িয়ে, দরজার বাইরে শুনরা হাঁ করে মেম সাহেবের কথাগুলো গিলছে। কাপড় চোপড় বদলে ডলিকে নিয়ে বেরুবার সময় তিনি আর চোখে দেখে গিয়েছিলেন যে মিস্টার মুখার্জি তখনও নিচের দিকে তাকিয়ে চেয়ারে বসে রয়েছেন। মুখের সিগারেটটা ধরানো হয়নি। বাজারে কেনাকাটা সেরে ঘন্টা 3 পর বাড়ি ফিরে দেখেন এই কাণ্ড। আমাকে জব্দ করবার জন্য এ তুমি কি করলে গো? আমার কথা না হয় না ভাবলে? ছেলে মেয়েগুলোর কথাও কি একবার তোমার মনে পড়ল না গো? প্রচণ্ড শোকের তোড়ে আপনা থেকে বেরিয়ে আসছিল কথাগুলো, ডুকরে ডুকরে কান্নার সঙ্গে সঙ্গে। এ কি করছেন তিনি? মনে হতেই হঠাৎ থেমে গেলেন। সতর্ক হয়ে গেলেন মিসেস মুখার্জি।
ওইসব খেদোক্তিগুলোর মধ্য দিয়ে ধরা পড়ে গেলেন না তো তিনি ঘর ভাড়া শ্রোতাদের কাছে? সবাই বোধহয় ওত পেতে রয়েছে কথাগুলোর মধ্য থেকে বেছে বেছে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করবার জন্যে। স্বামী কি তার বিরুদ্ধে কিছু লিখে রেখে গিয়েছেন? সুনরা বলে দেয়নি তো দুপুরের ঝগড়াঝাটির কথা বাইরের লোকেদের কাছে? পুলিশের লোকরা নিশ্চয়ই চাকর বাকরের কাছে জিজ্ঞাসা করবে, এ তুমি কি করলে গো? আবার আরম্ভ হলো কান্না। এবার তিনি খেদোক্তি বদলেছেন। নিজের সম্বন্ধে কোনো কথা নাই, খেদোক্তির মধ্যে আর দুর্নামের ছোঁয়াচ থেকে বাঁচবার পথ খুঁজছে দোষী মন। এ তুমি কি করলে গো? মিসেস মুখার্জি বেশ বিচলিত হয়েছেন। হে ভগবান, তিনি যেন কিছু না লিখে গিয়ে থাকেন ঝগড়াটা সম্বন্ধে। এখানকার কারো চোখের দিকে তাকাবার সাহস তার নাই। এরা কতদূর জানে জানা নেই, তাই আরো ঠিক করতে পারছেন না কি করা উচিত, কি বলা উচিত। সুনরাটাকে একবার বারণ করে দিতে পারলে হতো, যাতে সে কারো কাছে কিছু না বলে সেই চাবি ছড়বার ঘটনাটার সম্বন্ধে। কিন্তু সে সুযোগ কি পাওয়া যাবে এত লোকজনের মধ্যে? কেন তুমি এমনভাবে চলে গেলে গো? আর ডলি তো সব দেখেছে। সে যদি সকলকে বলে দেয়, যদি এরই মধ্যে বলে দিয়ে থাকে, তাকে কিছু বলতে পরিষ্কার বারণ করে দেওয়া দরকার। গো, তোমার কত আদরের ডলির কথা একবার ভাবলে না গো? ওরে ডলি রে, ওরে ডলি রে। প্রতিবেশিনীরা চঞ্চল হয়ে উঠলেন। ওরে দেখ তো ডলি কোথায়? ডলি তো নাই। তাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বউ নিয়ে গেলেন নিজেদের বাড়িতে। ডাকিয়ে পাঠাবো? না, ছেলে মানুষ, দরকার কি এসবের মধ্যে তাকে এনে? অত কথার দরকার কি? মা ডাকছে, নিয়ে এসো সেখান থেকে। তুমি কি করলে গো? তুমি কি করলে গো? কোনো রকম ধরা ছোঁয়া না দেওয়া এই গোছের শোকোক্তি মিসেস মুখার্জি কান্নার সঙ্গে সঙ্গে করে চলেছেন। কিন্তু মুহূর্তের জন্য বিরতি পড়েনি তার দোষ খালনের চেষ্টার। জোরে জোরে কান্না তিনি মাঝে মাঝে বন্ধ করে স্বামীর দেহের ওপর অসাড় হয়ে মুখ গুজে থাকছেন কিছুক্ষণের জন্য। এই সময় তিনি কান খাড়া করে রাখছেন, যদি উপস্থিত লোকেদের কারো কথা থেকে কোনো দরকারি খবর পাওয়া যায় সেই উদ্দেশ্যে। তারপর আবার আরম্ভ হচ্ছে তার একঘেয়ে সুরে কান্না। মৃতদেহের সঙ্গে শ্মশানে যাবার সময় তিনি প্রথম জানতে পারলেন স্বামীর শেষ চিঠিতে কি লিখে গিয়েছেন। লোকজনের কথাবার্তা যা কানে এলো তা থেকে বুঝলেন সুনরা বা ডলি দুপুরের ঝগড়ার কথাটা কারো কাছে বলেনি। জেনে তিনি মনে একটু বল পেলেন। তখন থেকে তার শোকোক্তির ধারা আবার বদলায়। নিজের দোষ কাটানোর সবচেয়ে ভালো উপায় অপরের উপর দোষ চাপানো। একথা তিনি স্বভাবসুলভ বুদ্ধিতে জানেন। দাও দাও, কেবল দাও, কত দিতে পারে একটা মানুষে? ভাইরা তোমায় একদিনও শান্তি দিল না, তাদের জুলুমে তিক্ত বিরক্তি হলে কি এমনি করেই কি চলে যেতে হয় গো? নতুন স্লোগান, নতুন রণকৌশল কমান্ডার ইন চিফের। আগের মতো অতটা টেনে টেনে বলা নয়, খুব বেশি জোরেও নয়, স্বগতোক্তির মতো শুনতে। এই নতুন লাইনেই তিনি চালিয়ে গেলেন পরের দিনও নিজের বক্তব্য। ভাসুর দেওয়ারদের সঙ্গে বনিমানা তার কোনো দিন হয়নি। বড় মেয়ের বিয়ে দিতে শ্বশুরবাড়িতে গিয়ে কয়েকদিনের বেশি থাকতে পারেননি। ঝগড়াঝাটি করে চলে এসেছিলেন। পাড়ার লোকেরা তার শ্বশুরবাড়ির ঠিকানা চাইতে এলে তিনি পরিষ্কার বারণ করে দিলেন তাদের কারো কাছে এখানকার দুর্ঘটনার খবর জানাতে। কোনো খবর দেওয়ার দরকার নাই, আসতে হবে না তাদের কাউকে। আপনাদের মতো এমন করে করবে আমার শ্বশুরবাড়ির লোকে?
সেই রকম লোক নাকি তারা? আমি এখানকার মাটি কামড়ে পড়ে থাকবো চিরকাল। ছেলে মেয়েদের টেলিগ্রাম করা যখন হয়েছে কাল, তখন আর কাউকে খবর দেওয়ার দরকার নেই। তিনি জানেন যে এখানে তিনি কখনোই থাকবেন না ভবিষ্যতে। এখানকার লোকজনের কাছে তার লজ্জাটা মাত্র দিন কয়েকের। তার আসল কোণঠা শ্বশুরবাড়ির লোকেদের কাছে। তারা ঘুণাক্ষরে টের পেলে চিরকাল এ নিয়ে খোঁটা দেবে। আর কেউ না জানুক, ডলি তো জানে। সে কি বড় হয়ে কথা নিয়ে খোঁটা দিতে ছাড়বে তাকে? কে বলতে পারে সে কথা? আর সুনরাটা? দ্বিধা সংকোচ কাটিয়ে সুনরাকে একান্তে ডেকে বলে দিলেন সে যেন বাড়ির কোনো কথা কাউকে না বলে। এই সামান্য ইঙ্গিতই যথেষ্ট সুনরার পক্ষে। কোন কথাটা বলতে বারণ করেছেন মেম সাহেব তা জানে। ত্রস্ত চাউনি তার। উত্তর দিল সংক্ষেপে, জিভে চিক কেটে, ওপরে আঙুল দেখিয়ে। সে বলল, ভগবান আছেন। ছি 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 ছি। অর্থাৎ প্রাণ গেলেও সে কথা বলবে না কাউকে। কথার সুরে মেম সাহেব আশ্বস্ত হলেন, কিন্তু ঠিক বুঝতে পারলেন না সুনরার ভয়টা কিসের। এত ভয়! রেলের কন্ট্রাক্টর টিউমালও আশ্চর্য হলো সুনরার এই ভীত ভাবটা দেখে। সে এসেছিল চুপি চুপি খবর নিতে যে বাড়ির আসবাব জিনিসপত্র বিক্রি হবে কি না। মাফ করবেন ভাই সাহেব, আমার কাছে ওসব জিজ্ঞাসা করবেন না। হাত জোর করে এই কথা বলেই সুনরা ছুটে পালিয়েছিল সেখান থেকে। এসব সংক্রান্ত কোনো বিষয়ে সে থাকতে চায় না কাল রাত্রির সেই ঘটনার পর থেকে। মুখার্জি সাহেব মারা যাওয়ায় এ চাকরি তার আর থাকবে না এ কথা সে জানে। বাড়ি ছেড়ে দূর দেশে এসেছে পয়সা রোজগার করতে। কাল রাত্রিতে সেই সুযোগ সে পেয়েছিল। সবাই তখন শ্মশান ঘাটে, বাবুর্চি আর মালি আউট হাউসে। বাড়িতে সে একা। ঘর দুয়ার বাথরুম সে বেশ করে ফিনাইল দিয়ে ধুলো। ঘরের কোনায় জলচৌকির উপর সেলাইয়ের কলটা রাখা আছে। তার নিচেটা ধোয়ার সময় ঝাঁটার সঙ্গে বেরিয়ে আসে চাবির রিংটা। যে চাবি ছড়াছড়ি নিয়ে আজ এখনকার সংসারটা একেবারে ওলট পালট হয়ে গেল, সেই চাবিটা। বারান্দা থেকে সে সব দেখেছিল। লোহার আলমারির মধ্যে সাহেবের টাকা কড়ি কাগজপত্র থাকে। কত টাকা আছে ওর মধ্যে সে কথা মেম সাহেবও জানেন না। যা আছে তার মধ্যে থেকে কিছু নিয়ে নিলে কেউ বুঝতেও পারবে না। এরকম সুযোগ জীবনে দুবার আসে না। আলমারিটা কিন্তু চেষ্টা করেও খুলতে পারল না। রিংয়ে একটা মাত্র চাবি। সাহেবকে কত সময় এই চাবি দিয়ে আলমারি খুলতে দেখেছে। বাড়ির অন্য সব চাবি থাকে মেম সাহেবের কাছে, বড় চাবির গোছায়, কিন্তু কিছুতেই এ চাবি লাগছে না যে। তবে কি হঠাৎ চাবিটা আরও বেশি ঠান্ডা লাগে হাতের মধ্যে। ভয় দম বন্ধ হয়ে আসে। চাবিটা জলচৌকির নিচে ঠিক সেইখানে রেখে দিয়ে সুনরা গুটি গুটি ঘর থেকে বেরিয়ে আসে। এই ভয়েই তার চাউনিতে দেখতে পেয়েছিল মিসেস মুখার্জি পরের দিন। ডলিকে কাছে শুয়ে পিঠে হাত বুলাতে বুলাতে বারণ করেছিলেন সে যেন কারো কাছে আগের দিনকার চাবি ছোড়বার কথাটা না বলে, দাদা দিদির কাছেও না। মুখ চোখ দেখে বোঝা গেল এই 10 বছরের মেয়েটা সব বোঝে, সব জানে। বাবার চিঠিতে কি লেখা আছে সে কথা পর্যন্ত সব শুনেছে ইঞ্জিনিয়ার সাহেবের মেয়েদের কাছ থেকে। সে মায়ের দিকে কিনা, তাই কাউকে কিছু বলেনি। একটা গোপন রহস্যের অংশীদার তারা 3 জন, মা, সুনরা আর সে। মুখ ফুটে কথাটা তার কাছে বলে মা তাকে বয়স্ক ব্যক্তির মর্যাদা দিচ্ছেন। নিজেকে বেশ বড় বড় লাগে। সারা দিন শুভার্থিনী প্রতিবেশীদের আনাগোনার শেষ নাই। 2-4 দিনের মধ্যে এখানকার বসবাস তুলে দিতে হবে এ কথা সবার জানা। তবু সবাই এমন একটা আবহাওয়ার সৃষ্টি করেছেন মিষ্টি কথা দিয়ে, যাতে মনে হয় সে ভবিষ্যৎ এদের এখানে থাকা না থাকা নির্ভর করছে ছেলে মেয়ে জামাইয়ের ওপর।
কাল তারা এসে পৌঁছবে। তারা এসে ভেবেচিন্তে এ বিষয়ে অন্তিম রায় দেবে। এমনিও ছেলেমেয়েরা আর কদিন পরেই তো আসতো পুজোর ছুটিতে, কিন্তু সে আশা, আরে আশা। মুখার্জি সাহেব ঘটনার পূর্বে কি কি খেয়েছিলেন, খাওয়ার পর কোন কোন জিনিস পাতে পড়েছিল, আরো কত রকমের প্রশ্ন প্রতিবেশিনীদের, সব প্রশ্নের খুঁটিয়ে উত্তর দিচ্ছেন মিসেস মুখার্জি। আর উত্তরগুলোর ফাঁকে ফাঁকে বেরিয়ে আসছে সেই একঘেয়ে অতি কথার ধুঁয়ো। চলে যাবার দিন পর্যন্ত এদের জন্য করে গিয়েছে, না বলেনি কোনো দিন জমি জিরে ভোগ করবেন তারা, খাজনাটা এখান থেকে পাঠাতে হবে। কাঁঠাল গাছ নিয়ে মাথা ফাটাফাটি করবেন তারা, মামলা মোকদ্দমার খরচটা এখান থেকে পাঠাতে হবে। একেবারে ঢালাও হুকুম এসে গেল। সেখান থেকে ভাই লক্ষণের কাছে ভাইজির বিয়েতে খরচ করতে হবে, ঠিক নিজের বড় মেয়ের বিয়েতে যত খরচ হয়েছে তত। বলো, একটা লোক কি এত পারে? ছিঁড়ে খেয়েছে। লোকটাকে অমন করে চলে গেল সাত করে। প্রথমের দিকে শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধের অভিযোগে খানিকটা অস্পষ্টতা রেখেছিলেন। ডলি আর সুনরার দিকের বিপদের সম্বন্ধে নিশ্চিন্ত হবার পর থেকে অভিযোগগুলো স্পষ্টতর হলো। একটার পর একটা তথ্য সাজিয়ে নিজের বক্তব্যের বুনিয়াদ দৃঢ় করবার চেষ্টা করতে লাগলেন। তবু কি উদ্বেগ কম? ছেলে মেয়ে জামাই আসবে কাল সকালে, এলে মনের জোর একটু বাড়ে। ছেলে মেয়েদের জড়িয়ে ধরে কেঁদে একটু বাঁচবেন, কিন্তু তারা তো সব বুঝতে পারবে। যতই শ্বশুরবাড়ির লোককে দায়ী করো, তারা ঠিকই ধরতে পারবে আসল ব্যাপারটা। বিশেষ করে বড় মেয়ে। রাত্রিতে শেষ শুভাকাঙ্ক্ষিনীর হাত থেকে রেহাই পাবার পর ডলিকে নিয়ে ঘরের মেঝেতে শুলেন। দুশ্চিন্তায় ঘুম আর আসে না কিছুতেই। এত দিন তবু সংসারের ঝড়ঝাপটা আড়াল করে দাঁড়াবার একটা লোক ছিল। ছেলে এখনো মানুষ হয়নি, এক মেয়ের বিয়ে বাকি, কত রকমের দুশ্চিন্তা ভবিষ্যৎ জীবনের সম্বন্ধে। টাকা কড়ির কথাটাই অবশ্য তার মধ্যে সবচেয়ে বড়। ঘড়িতে 1টা বাজল। তেল না মাখলে তার কোনো দিন ঘুম হয় না। তারপর ঘরের আলোটা জ্বলছে। আলো জ্বালা থাকলেও তার ঘুম আসে না, কিন্তু আজ জ্বলুক আলোটা। ডলি শুয়ে রয়েছে মার পাশে, তার ঘুম আসছে না। তারও দুশ্চিন্তা কম নয়। অত বড় একটা গোপন খবরের বোঝা বুকের ওপর চাপানো থাকলে কি আর ঘুম আসতে চায় কখনো? তার এত বড় 10 বছরের মধ্যে সে এমন কাণ্ড কখনো দেখেনি। দিদির চেয়ে অবশ্য কম, কিন্তু বাবা তাকেও ভালোবাসতেন খুব। মা যাই বলুন, বাবা তাকে পুজোর সময় দেওয়ার জন্য যে পার্সেলটা কলকাতা থেকে আনিয়েছিলেন, সেটা রেখে গিয়েছেন ওই লোহার আলমারিতে। মার পরনের থান কাপড়খানা থেকে একটা গন্ধ বার হচ্ছে, বিচ্ছিরি নতুন কাপড়ের গন্ধটা। কম্বল পেতে শুলে বড় গা কুটকুট করে, তাই ঘুম আসে না। মারও ঘুম আসছে না। মা জল খেয়ে এসে আবার শুলেন। আলো নিভালে বোধ হয়। মার ভয় করছে আজ। অফিস থেকে আসবার সময় পরশু যখন বাবা পার্সেলটা নিয়ে এসেছিলেন, তখন সে ভেবেছিল বুঝি দিদি পাঠিয়েছে সুপুরি কেটে বিলাসপুর থেকে, তাই আর ওটাকে নিয়ে মাথা ঘামায়নি। পার্সেলে কি আছে সে কথাটাও যদি লেখা থাকতো বাবার চিঠিতে, তাহলে বেশ হতো। এবার রেল কলোনির পুজো বোধ হয় তাদের দেখা হবে না। মা আজকে তাকে ঠাকুরগড়া দেখতে যেতে বারণ করেছিল। তাকে কাছে কাছে না রাখলে মার সারা দিন ভয় ভয় করছিল। লোহার আলমারির চাবিটা কোথায় পড়ে আছে কালকে দুপুর থেকে তা সে দেখেছে। মা বোধহয় ভুলে গিয়েছে চাবিটার কথা। আবার উঠলো কেন মা? বাথরুমে যাচ্ছে। হড়হড় করে জল ঢালবার শব্দ আসছে বাথরুম থেকে। এই রাত দুপুরে গা ধুচ্ছে নাকি? ঠিকই তাই, রাত দুপুরে গা ধোয় নাকি লোকে? গরম লাগছিল তো কি হলো? সব জিনিসে বাড়াবাড়ি মার।
চাবিটা দিয়ে এখন একবার লোহার আলমারিটা খুলে দেখলে হয় না? 1 মিনিটের তো কাজ, শুধু একবার দেখে নেবে সেই পার্সেলটায় কি আছে, দেখে আবার বন্ধ করে রেখে দেবে। মা ফিরে আসবার আগেই আবার চুপিসারে এসে শুয়ে পড়বে। ডলি উঠল, চাবিটাকে জলচৌকির নিচ থেকে তুলে নিয়ে এসে আলমারির দিকে এগিয়ে গেল। কান পড়ে রয়েছে বাথরুমের জল ঢালার শব্দটার দিকে। তাড়াতাড়িতে বুঝি চাবিটা ঢুকছে না। আবার চেষ্টা করল, না তো, না। আবার ভালোভাবে দেখে হাত যথাসম্ভব স্থির রেখে চেষ্টা করে তবুও খুলল না। নিজের সুটকেস সে দিনে কতবার খোলে, আর এই আলমারিটা খুলতে পারছে না। চোখ মুখ কুঁচকে জিভের ডগা বেঁকিয়ে ঠোঁটের কোণায় বার করে 2 হাত দিয়ে প্রাণপণে চেষ্টা করেও চাবিটা লাগাতে পারল না। মা এখনই এসে পড়বে। যেখান থেকে চাবির রিংটা নিয়েছিল সেইখানে রেখে পা টিপে টিপে এসে আবার কম্বলের ওপর শুয়ে পড়ে, চোখ বুজে পড়ে থাকে আড়ষ্ট হয়ে। মিসেস মুখার্জি বাথরুম থেকে এসে ডলির দিকে কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলেন। কাছে মুখ নিয়ে গিয়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, ডলি, জেগে আছিস নাকি? ডলি সাড়া দিল না। মেঝের ওপর মার মৃদু পা ঘষ্টানির শব্দ সে শুনতে পাচ্ছে। চোখের পাতা একটু ফাঁক করে সে দেখল মা জলচৌকির তলা থেকে চাবির রিংটা নিল। পা টিপে টিপে হাঁটছে কেন মা? বাবার আলমারিটা বুঝি খুলবে? হ্যাঁ, ঠিকই তাই। খুলবার মতো করে চাবিটা ধরেছে 2 আঙুলের মধ্যে। মা আলমারিটা খুললেই সে মিছামিছি চোখ রগড়াতে রগড়াতে উঠে বসবে, দেখবে পার্সেলটাতে কি আছে। হ্যাঁ, হে কি? ডলির মা ভেবেছিলেন আলমারি থেকে কিছু টাকা বার করে এনে রেখে দেবেন। স্বামীর ওপর রাগ করে কাল যে পুজোর বাজার করে এনেছিলেন তার টাকাও দোকানদারকে দেওয়া হয়নি। প্রতিবেশীরা কালকে শেষ কৃত্যাদি থেকে আরম্ভ করে সব খরচ নিজেরাই পকেট থেকে দিয়েছে, সে সবও শোধ দিতে হবে। কাল মেয়ে জামাইরা এলে সংসার খরচও একটু বাড়বে। যত শোক দুঃখ হোক না কেন, খাওয়া দাওয়া বন্ধ করে তো কেউ থাকতে পারে না। তাই তিনি ভেবেছিলেন কিছু টাকা আলমারি থেকে বার করে রেখে দেবেন। তারপর আলমারিটা খোলার বিষয় নিয়ে ছেলেমেয়েদের সম্মুখে একটা নিষ্প্রিয়তার ভাব দেখাবেন। স্বামী থাকতেও তিনি কোনোদিন আলমারি ছুঁতে যাননি। স্বামী চলে যাওয়ার পরও ছেলেমেয়েরাই যেন প্রথম টাকার আলমারিটা খুলল, এমনি একটা ভাব তিনি সম্মুখে দেখাতে চান। ডলিটা জেগে উঠলে তাকে ভীষণ অপ্রস্তুত হতে হবে। বারান্দায় সুনরা শুয়ে আছে, ঘুমিয়ে না জেগে কে জানে। ঘরে আলো জ্বলা রয়েছে, বারান্দার দিক থেকে সব দেখা যায়, তবে আলমারির দিকটা বারান্দার জানলা দিয়ে দেখা যায় না। এই যা, যত তাড়াতাড়ি কাজটা সারতে চাচ্ছেন ততই যেন হাতটা কেঁপে কেঁপে ওঠায় দেরি হয়ে যাচ্ছে। কি হলো আবার? কিছুতেই যে লাগছে না চাবিটা। ঠান্ডা চাবিটার মধ্যে দিয়ে একটা শিরশিরানির ঢেউ আঙুলের ডগা বেশ সারা দেহে ছড়িয়ে পড়ছে। কি ভাবলেন, কি মনে হলো তিনিই জানেন। চিৎকার করে উঠতে গেলেন, কিন্তু শুকনো খড়খড়ে গলার মধ্যে দিয়ে গোঙানির মতো একটা আওয়াজ বেরোলো। হাত পা ঠকঠক করে কাঁপছে। পাশের ড্রেসিং টেবিলটা ধরে তিনি কোনো রকমে দাঁড়ালেন। চাবিটা ফেলে দিয়েছেন ড্রেসিং টেবিলের ওপর। তাকিয়ে দেখবার মতো মানসিক অবস্থা থাকলে সম্মুখের আয়নায় সাদা থান পড়া স্ত্রীলোকটিকে চিনতে পারতেন কিনা সন্দেহ। ভয় জিনিসটা বড় ছোঁয়াছে। আলমারিতে চাবি না লাগাবার সঙ্গে ভয় সম্বন্ধ থাকতে পারে এ কথা ডলির মনে হয়নি এর আগে। ধর্মর করে সে কম্বল থেকে উঠে পড়েছে, কান্নার সুরে চেঁচিয়ে ছুটে পালিয়ে যেতে চায় ঘর থেকে। দরজার ছিটকিনি খুলতেই দেখে সুনরা দাঁড়িয়ে। ডলি তাকে জড়িয়ে ধরেছে কাঁদতে কাঁদতে। সুনরা যখন ঘরে ঢুকলো তখনও মিসেস মুখার্জি সেরকম করেই দাঁড়িয়ে। ড্রেসিং টেবিলের ওপর চাবিটা দেখা মাত্রই সে ব্যাপারটা বুঝেছে। মিসেস মুখার্জি, ডলি, সুনরা একটা ভয়ের জালে জড়িয়ে পড়ে 3টি মন খুব কাছাকাছি এসে গিয়েছে। অব্যক্ত অজানা ভয়
সে সম্বন্ধে কেউ কোনো কথা বলেনি। মেঝে থেকে কম্বলখানা তুলে নিয়ে গিয়ে সুনরা পাশের ঘরে পেতে দেওয়ার সময় শুধু বলেছিল, আমি বারান্দার দোরগোড়াতেই থাকলাম। কম্বলের ওপর মাকে আঙুল দিয়ে ছুঁয়ে শুয়ে আছে ডলি। বাবার কথা কেবল মনে আসছে, কাল দাদা, দিদি, জামাইবাবু এরা এলে আর ভয় করবে না। লোহার জিনিসে আবার ভয় কিসের? জুতো জুতো গন্ধ বার হচ্ছে ষাট সাজানো বাবার জুতোগুলো থেকে। তাতে ভয় কি? মা তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। আঙুলের ডগাগুলো মার কি ঠান্ডা! মিসেস মুখার্জি ভয় পেয়েছেন ডলির চেয়েও বেশি। গা ছমছমানির ভাবটা বাড়িময় ছড়ানো, হালকা কুয়াশার মতো। বাদুর উঠোনের পেয়ারা গাছে ডানা ঝাড়ছে, দেয়ালের ক্যালেন্ডারের পাতায় ফরফর করে শব্দ হচ্ছে, দূর থেকে কুকুর কান্নার শব্দ আসছে, সব মিলিয়ে সঙ্গে আতঙ্ক মেশানো। হাওয়ায় ভেসে আসা একটা চেনা সিগারেটের গন্ধে গায়ে কাঁটা দিয়ে ওঠে মুহূর্তের জন্যে। কাকে ভয়? কিসের ভয়? সে কথা স্পষ্টভাবে নিজের কাছে স্বীকার করতেও কুণ্ঠা আছে। যে গুবরে পোকাটা জানলা দিয়ে উড়ে এসে ঠক করে পাপোশের কাছে এসে পড়ল, সেটাকে শুদ্ধ সন্দেহ হয়। অন্য একটা ঘটনার সঙ্গে এখানকার প্রত্যেক জিনিসের সম্পর্কের কথা আপনা থেকে মনে এসে যায়। ঘড়ি বাজা গুনতে হয় কতক্ষণ ভোর হবে তারই প্রতীক্ষায়। শোভন অশোভনের কথা ভুলে গিয়ে নিজের গরজে সুনরা বারান্দায় গান ধরেছে। এই যা বাচ্চা! সকালে ছেলেমেয়েরা এসে মাকে দেখে ভয় পেল। এত মুচড়ে পড়েছে মা! একদিনের মধ্যে একই চেহারা হয়েছে। ডলিটার পর্যন্ত চোখের কোলে কালি পড়েছে। তাকানো আর যায় না তাদের মুখের দিকে। মাকে জড়িয়ে ধরে কাঁদবার সময় বাবার চেয়ে মায়ের কথাই বেশি মনে পড়ে যাচ্ছিল মলির। জামাইয়ের কথা কি মিষ্টি! মা, আপনি যদি এত ভেঙে পড়েন তাহলে আপনার ছেলেমেয়েরা দাঁড়াবে কোথায়? শূন্য দৃষ্টিতে তাকিয়ে শাশুড়ি শোকে হতবাক হয়ে গিয়েছেন। চোখের জলও বুঝি তার শুকিয়ে গিয়েছে। আবার পাগল টাগল না হয়ে যান এই আশঙ্কা জামাইয়ের। কান্নাকাটির প্রথম ঢেউটা কাটবার পর বাড়ির সবাই মিলে দুপুরে বসেছে এই বিপদের মুখে পরিবারের দায় দায়িত্ব খতিয়ে দেখতে। বাবার স্মৃতিতে জড়ানো ঘরখানাতেই ছেলেমেয়েরা প্রথম থেকেই কম্বল বিছিয়ে নিয়েছিল। আর কতদিনই বা এই বাড়িতে থাকতে দেবে? বিষাদে সিন্ধু, বিষাদে ভারী হয়ে আসা নতুন করে এই ঘরের হাওয়া বাতাস, নতুন মানুষদের আসবার সঙ্গে সঙ্গে। মিসেস মুখার্জি মনে বল পেয়েছেন ছেলেমেয়েরা আশায়। তিনি না থাকলে কি কোনো কাজের কথা হতে পারে? তাই জামাই তাকেও টেনে এনেছেন, টেনে এনে বসিয়েছেন এখানে। তার প্রশ্নে শাশুড়িকে মুখ খুলতেই হলো। জ্যাঠামশাইকে খবর দেওয়া হয়নি শুনে জামাই, ছেলে, মেয়ে সকলেই আশ্চর্য হলো। ছেলে তখনই ছুটলো সাইকেল নিয়ে জ্যাঠামশাইদের টেলিগ্রাম করতে। মিসেস মুখার্জি একমাত্র ভাই থাকেন বিলাতে, তাকে পরে চিঠি দিলেও চলবে। টাকা পয়সার কথাটাও আর স্থগিত রাখা গেল না। বাজারে কত ধার, রেল কোম্পানির থেকে কত পাওয়া যাবে, লাইফ ইন্স্যুরেন্স আর জমানো টাকার পরিমাণ কত, ইত্যাদি সব রকমের কথা এসে গেল। মিসেস মুখার্জির এক কথা, এসব সম্বন্ধে কিছুই জানেন না, কোনো দিন এসব সম্বন্ধে খবর রাখবার দরকারই পড়েনি। আর আলমারিতে মলির প্রশ্ন, মিসেস মুখার্জি জানেন এরপর কোন প্রশ্নটা আসবে। উদ্বেগের ছায়া পড়েছে চোখে মুখে। ডলির চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে তিনি জবাব দিলেন, কে জানে, কে দেখতে গিয়েছে বলো? কোনোদিন আলমারি খুলবার অধিকারও ছিল না, স্পৃহাও ছিল না, আজও নেই। চাবিটা কোথায়? ড্রেসিং টেবিলের ওপর। ডলির চোখের দিকে এখনও তাকিয়ে তিনি। টাকার আলমারির চাবি কখনো ওরকম খোলা জায়গায় ফেলে রাখে লোকে? জামাইয়ের এই এক কথার কোনো জবাব দিলেন না মিসেস মুখার্জি। তিনি ডলির চোখের থেকে চোখ সরালেন। ডলির চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে। মিসেস মুখার্জির চোখের পাতাও কাঁপা কাঁপা উঠছে। মলিকা খুব ভালোবাসতেন ওর বাবা। ওর হয়তো কোনো বাধা আসবে না,
মলি চাবি নিয়ে আলমারি খুলতে গেল। ডলির কান্না আসছে। মিসেস মুখার্জি ডলির ওপর হাতখানা রাখলেন আদরের ছলে, ঠান্ডা হিম হাতখানা। এ কি, চাবি লাগে না কেন? হাতের আঙুলের নিচে ডলির ঠোঁটের কাঁপুনি অনুভব করতে পারছেন কমান্ডার ইন চিফ। এতক্ষণে তিনি তাকালেন বড় মেয়ের দিকে। হাতের চাবিটাকে উল্টে পাল্টে দেখছে মলি। দেখতে দেখতে কপালে কয়েকটা কুঞ্চন রেখা পড়ল। ড্রেসিং টেবিলের ওপর থেকে একটা মাথার কাঁটা তুলে নিয়ে এসে বসলো কম্বলের ওপর। কাঁটা দিয়ে চাবির ফুটোটা খোঁচাচ্ছে। খুঁচিয়ে বার করে হাতের তেলের ওপর রাখলো একটা সুপুরির টুকরো, খুব মিহি করে কাটা। মলির চোখে জল এসে গেল সুপুরির টুকরোটা দেখে। লোহার জিনিস সম্বন্ধে কি যেন একটা বলতে যাচ্ছিল ডলি। মা তার মুখখানা কোলের মধ্যে গুজে রেখেছেন। ভাইদের ওপর রাগ করে এমনি করে চলে গেলে গো। আমি বেশক ভাইরা তোমায় এমনি করে মেরে ফেললো গো। ভাইয়ের পেটের ভাইরা তোমার শেষ না করে ছাড়লো না গো। জোরে, আরো জোরে।